হ্যালো বন্ধুরা, এই গল্পে প্রথম পার্ট আপলোড করা হয়েছিল। যারা প্রথম পার্ট শোনেন নাই, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগে প্রথম পার্ট শুনে আসুন। আর আমাদের এই স্বপ্নের ক্যানভাস চ্যানেলে সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আরিফের মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমরা আবার আসব বলেই বের হয়ে পড়বে আশিক, শফিক আঙ্কেল ও রাকিব। গাড়ি চলছে উত্তরের দিকে। নিশ্চিন্ত দৃষ্টিতে তাকিয়ে আকাশের উদ্দেশ্যে করে বলেন শফিক আঙ্কেল। আশিক, একটা প্রশ্ন করি। রাকিব মাঝখান থেকে বলল, আপনার সেই সকালের রহস্যের ভার বুঝিয়ে আর বইতে পারছেন না? না, বইতে পারছি না, এর সমাধান চাই। কি জানতে চান বলুন। না মানে তুমি সকালে আমি চোখ বুজে সিগারেট টান দিতে না দিতেই তুমি 1 কাপ কফি খেয়ে নিচে নেমে গেলে কিভাবে? এত গরম কফি মানুষ 2 সেকেন্ডে খায় কিভাবে? রহস্য কি? রাকিব ও আশিক দুইজনই হেসে উঠে। আশিক বলে, এটার চাইতে তো তোমার আগের কাকের ডিমের রহস্যটা ভালো ছিল। কথা বলতে বলতে গাড়ি এগিয়ে চলে। দুইখানেই চিরকুট লেখা, দুইটা খুনি একে অন্যের সাথে লিঙ্কড। মনে মনে খুব এক্সাইটেড আশিক। বড় একটা রহস্যের ভিতর ডুব দিতে যাচ্ছে সে। 2 হাত এবং পা চিকুন একটা গাছের সাথে শক্ত করে বাঁধা। একটা চিকুন রড কানের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গিয়েছে। লাশটার নাক মুখ ভয়ানক রকমভাবে বিকৃত। রড গরম করে কেউ নাকে মুখে সেকা দিয়েছে। চোখের পাতা ছিঁড়ে যাওয়ার ভিতর থেকে একটা চোখ অনেকখানি সাদা অংশ দেখা যাচ্ছে। এই ছিল লাশটাকে খুন করার পদ্ধতি। অতঃপর রাকিব বলে উঠল, রোডটায় হাতের ছাপ পাওয়া যাবে নিশ্চয়ই। খুনের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেলে রহস্যের জোটটা খুলল। খুনের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেলে রহস্যের জোট খোলা খুব কঠিন কাজ হবে না। রাকিবের মাথায় চাটি মারে আশিক আর বলে, আমার সাথে থেকে এই শিখলি এতদিনে? তো কি হয়েছে? দেখিস না, রড গরম করে নাক মুখ সেকা দেওয়া হয়েছে। তো তার হাতে গ্লাভস ছিল। ও ও ও আচ্ছা। দর্শনের শাস্তি দেওয়ার জন্যে লোকটা খুন করেছে এবং সূচালো রডের এক প্রান্ত গরম করে সেটাকে মার্ডার ওয়েপেন হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা জিনিস তো ক্লিয়ার। কি জিনিস? অনেকক্ষণ বাদ উৎসুক চোখ প্রশ্ন করলো শফিক আঙ্কেল। লাশটা যার, তাকে খুনের আগে পিছন থেকে গরম রড ঢুকিয়েছিল তা মোটামুটি শিওর। মার্ডার করার জন্য রডের চেয়ে চাকুই ভালো। রড দিয়ে খুন করতে খুনিরও কম কষ্ট হয়নি। এক প্রান্ত সুচালো রডের আইডিয়াটা তার মাথায় আসার কারণ কি? কারণ খুঁজলে পিছন দিয়ে রড ঢুকানোর প্ল্যানটাই পাওয়া যাবে। লাশটা পুলিশ এখনো সরাচ্ছে না কেন? এরকম একটা মার্ডার লাশ সরাবে আর তার আগে সাধারণ ক্লু খুঁজবে। শফিক আঙ্কেল, লাশ নিয়ে যাওয়ার সময় সাথে যাবেন। পোস্টমর্টমের রিপোর্ট আসলে সেই রিপোর্টের এক কপি নিয়ে আসবেন। আপনাকে তো চিনেই, চাইলে দিয়ে দিবে। আমি আর আশিক ভাইয়া এখানে একটু গবেষণা চালাবো। শফিক আঙ্কেলের একটা জিনিস সবার পছন্দ, কাজের প্রতি তিনি খুব সিরিয়াস। ছোটোখাটো কাজও তিনি খুব মন দিয়ে করেন। শফিক আঙ্কেল রেস্ট্রিকশন এরিয়ার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। রাকিবকে নিয়ে আশিক সরে আসলো মার্ডার প্লেস থেকে একটু দূরে। অতঃপর আশিক বলে উঠল, রাকিব, ব্যাপারটা কি বলতো? কি? আশেপাশে কোনো আগুন জ্বালানো দেখছি না, তবে রড গরম করলো কিভাবে? খুন করার আগে হয়তো বাসায় বসে টর্চার করা হয়েছিল, আধমরা করে এখানে নিয়ে এসে মেরে ফেলে। তার মানে গাড়িতে করেই এই নির্জন হাইওয়ের পাশে অর্ধমৃত দেহ নিয়ে আসা হয়েছিল। এছাড়া আর উপায় নেই। আচ্ছা চল চারদিকটা ঘুরে দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। আশিক ভাই, আমরা কি এটাকে সিরিয়াল কিলিং বলতে পারি? সিরিয়াল কিলার বাংলাদেশে খুব একটা নেই, তবে সিরিয়াল কিলারদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে খুন করার। অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে সিরিয়াল কিলিংয়ে নিজেকে জড়িয়ে ফেলে। সেই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে খুন করে সে নিজের ভিতর প্রশান্তি ফিল করে। কিন্তু এখানে তো মার্ডারের পর চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে, মানে কাজ যে একই ব্যক্তি সে ব্যাপারটা ক্লিয়ার। এরকম খুন হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে। আর
বলা যায় না, তবে দেখি। আচ্ছা রাকিব, মনে হচ্ছে চারদিকে খুঁজে লাভ হবে না, তেমন একটা পুলিশ লাশ নিয়ে গেছে। চলো ওইখানে গিয়ে আশেপাশে গাড়ির চাকার ছবি তুলি, পরে হয়তো কাজে দিবে। আচ্ছা চলো যাওয়া যাক। ছবি সংগ্রহ করে ট্যাক্সি করে বাসায় ফিরছিল রাকিব, হঠাৎ শফিক আঙ্কেলের ফোন। পোস্টমর্টম নাকি আজকের করা হবে না? লাশ ফ্রিজে রাখা আছে, তবে প্রাথমিক পরীক্ষা চালানো হয়েছে। আমাদের অনুমান সঠিক, পেছন দিক থেকে রড দ্বারা ক্ষতবিক্ষত করা হয়েছে। কিন্তু লোকটা কালকেই বা ধর্ষণ করেছিল। ভালো কথা মনে করিস রাকিব, কাল একবার আরিফের বাবা সম্পর্কে খোঁজ নিতে হবে। সে কি আসলেই ডাক্তারি পেশার আড়ালে অপরাধ করে যাচ্ছে কিনা। কিন্তু সেটা আমরা কিভাবে বুঝবো? আরিফের বাবা আমাদের চিনেন না, দেখেন উনি আমাদের, আমরা রোগী হয়ে যাব। ব্যাপারটা কিন্তু কম ইন্টারেস্টিং হবে না। তবে আফসোস একটাই, রাকিব দ্বিতীয় খুনের ঘটনাটা আমরা শুধু ক্লু হিসেবে ইউজ করা ছাড়া আর কিছুই করতে পারবো না। আমাদের এগোতে হবে প্রথম খুনটাকে কেন্দ্র করে। আমার কাছে ওষুধের খোসার এক টুকরো আছে, এটাকে ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। তাহলে ট্যাক্সি নিয়ে চলো, ল্যাবের দিকে চলে যাই একদম। আচ্ছা চল। পরের দিন সকালবেলা শফিক আঙ্কেল খুব সকাল সকাল আশিকের বাসায় চলে আসেন, হাতে একটা হলুদ খাম। আজ আর তিনি কফি নিয়ে আসেননি। শুকনা মুখ কাঁপতে কাঁপতে হাজির হয়েছে আর বলতে লাগলো, আশিক, রাকিব, আমি রিজাইন নিচ্ছি। আমি আর গোয়েন্দাগিরি করব না। কি হয়েছে আঙ্কেল? দেখ, আমাকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লেখা, আপনি যদি আর অজ্ঞাত চিরকুটের খুনির ব্যাপারে নাক গলান, তাহলে আপনাকে ধরে এনে রড গরম করে পিছন দিকে থেকে সময় থাকতে কেটে পড়ুন। ইতি আপনার জম। আঙ্কেল তা কি করে হয়? এত দূরে এগিয়েছি কাজটা নিয়ে, এখন যদি এভাবে ছেড়ে দিই? আমি শান্তিতে মরতে চাই বাছা, এত কষ্ট পেয়ে না। আমাকে মাফ করে দিও, আমি গেলাম। একটা চিঠিতেই হিরো একদম জিরো হয়ে গেল। আশিক, তুমি বুঝছো না আমার ভেতরে কি চলছে। চিঠিটা রাকিব পাঠিয়েছে আপনাকে, আর তাতেই আপনার হাওয়া ফুস। তুমিও না আশিক, আসলেই বোকা। তোমরা আমাকে একটু ভয় দেখাতে চিঠি পাঠিয়েছো। আমি তো বুঝি আমি ভয় পেলে তোমরা মজা পাবে, তাই অভিনয়টা একটু করলাম। মানলাম একটু ভয় আছে আমার, ভয় থাকলেও কিন্তু ওয়ারেন্টে আছি। শফিক আঙ্কেলের কথা শুনে কেউ আর চুপ থাকতে পারে না, তিনজনে জোরে জোরে হাসতে থাকে। এর ভিতর হঠাৎ করেই ফরেনসিক ল্যাব থেকে ফোন আসে। ঔষধের প্যাকেটের টুকরোর ভিতর যে ওষুধটা ছিল তার নাম ডার্মিকাম। ডার্মিকাম হচ্ছে একটা হাই পাওয়ারের গমের ওষুধ। এই নামের ওষুধ আরিফের বাবা কিংবা মা কেউই খায় না। প্রথম একটা জট হয়তো খুলে গেল আশিকের সামনে, এবার সঠিক পথে আগানোর পালা। আশিককে এক্সাইটেড দেখে রাকিব উৎসুক কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে ভাই? যেদিন আরিফ খুন হয় সেদিন ওর জন্মদিন ছিল, রাইট? শফিক আঙ্কেল দুঃখ নিয়ে বলেন, বেচারার জন্মদিন মৃত্যু দিবস একসাথে পালন করবে ওর বাবা মা। আহারে, সকালে কেক কেটে জন্মদিন আর সন্ধ্যায় কান্না করে মৃত্যু দিবস। শফিক আঙ্কেলের কথা শুনে আশিক তার দিকে তাকিয়ে বলল, আপনার জন্য একটা শব্দ রহস্য খুঁজে পেয়েছি আঙ্কেল। কি কি রহস্য? শব্দ রহস্য। বলো বলো, 1 সেকেন্ডে এর সমাধান করে দেব। একটা শব্দ যেহেতু জন্মদিন, অপরটা মৃত্যুদিন না বলে মৃত্যু দিবস কেন বললেন? আকাশের দিকে চেয়ে হাঁ করে ভাবতে লাগলেন শফিক আঙ্কেল। আসলেই তো মৃত্যুদিন বলতে কি কোনো শব্দ আছে নাকি নেই? দেখেছিস কেমন চুপ করিয়ে দিলাম। ব্যাপারটা তবে আগে থেকেই প্ল্যান করা ছিল। সাব্বাস রাকিব, ঠিক ধরেছিস। শুধু আগে থেকে না, অনেক আগে থেকে প্ল্যান করা ছিল। চল, আরিফের আম্মুর সাথে দেখা করতে হবে। শফিক আঙ্কেল মাথা চুলকাতে চুলকাতে উঠে পড়েন আর বলতে লাগলো, বুঝছিস আশিক, সিগারেট না টানলে আসল রহস্য সমাধান করা যায় না। একটা সিগারেট খেয়েই তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। শফিক আঙ্কেলের কথা শুনে বাকি দুইজনই হাসলো। শফিক আঙ্কেল প্রথম আশিকের বাসায় আসেন সেই 1 বছর আগে। আশিকের ভয়ানক বাজে স্বভাব, কথা কম বলা, নিজের পাড়া প্রতিবেশীদের সাথে কথা অনেক কম বলতো। সে মাঘ মাসের মাঝামাঝি সময় এক মাঝরাতে রাকিবের সাথে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিল আশিক। হঠাৎ সে লক্ষ্য করলো তার প্রতিবেশী এক আঙ্কেল তার বাসায় দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতেছে,
হালিমা প্লিজ দরজা খোলো, আমি আর কোনোদিনও ভাবির সাথে কথা বলবো না, প্রমিস করলাম। সারা শব্দ না পেয়ে দরজার সামনে শীতে কাঁপছিল মাঝবয়সী লোকটা আশিক এগিয়ে গিয়ে বলল, আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন। তোমার বাসায়? কে তুমি? আমার বাসা থেকে আমি তোমার বাসায় কেন যাব? রাত প্রায় 2টা, আপনি এখনো বাসায় ঢুকেননি, তাই বললাম। তুমি এত রাতে বাইরে কি করো? আমার মাঝে মাঝে ফিরতে আরো দেরি হয়। চোর টোর নাকি? না আবার ছিনতাইকারী তুমি? হালিমা দেখো, ছিনতাইকারী চলে এসেছে, আমি শেষ আজ। বাসার ভিতর থেকে চিকুন ঝাঁঝালো গলায় আওয়াজ আসলো, তোমার এসব অভিনয় আর চাপাবাজি আমি বুঝি না ভাবছো? বুড়া বয়সে তোমার ভীমরতি পাইছে, আজ তোমার ঘরে ঢোকা বন্ধ। আমি ছিনতাইকারী নই। এক আঙ্কেলের বেশ কিছু টাকা চুরি হয়েছিল, চোর খুঁজে বের করে দিয়ে এসেছি। এরপর বাসার উদ্দেশ্যে হাঁটা দিল আশিক, পিছন রাকিব তাদের পিছনে হেঁটে আসেন শফিক আঙ্কেলও। অতঃপর শফিক আঙ্কেল বলে উঠে, আচ্ছা, কত টাকা চুরি হয়েছিল? কিভাবে সমাধান করলে? চোরকে কি পুলিশে দিয়েছো? উত্তর না দিয়েই হাঁটতে থাকে আশিক। রাকিব আঙ্কেলকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে থাকে। অবশেষে আশিকের বাসার সামনে চলে আসে তারা তিনজনই। বাসার দারোয়ান দরজা খুলে দেয়। আঙ্কেল নিজ থেকেই বলে, হয়েছে কি জানো, আমি তোমাদের আন্টির সাথে রাগ করে বাইরে দাঁড়িয়েছিলাম, হাত পা ধরে কত জড়াজড়ি করলো, তবুও ভেতরে ঢুকিনি। দেখো আমি চলে এসেছি, হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ওইদিকে। আশিক এবার মুখ খুলল, আপনি কেন রাগ করেছেন? আপনার বউয়ের সাথে রাগ করার কারণ খুঁজে পাচ্ছিল না আঙ্কেল। মনে হয় আন্টি পাশের বাসার আঙ্কেলের সাথে বেশি বেশি কথা বলে, তাই না? আশিক হাসি দিয়ে আশ্বস্ত করে শফিক আঙ্কেলকে বলতে লাগলো, আঙ্কেল রাগ করবেন না, মজা করলাম। অতঃপর তিনজন মিলে আশিকের রুমে চলে আসে। মা মারা যাওয়ার পর আশিকের বাবা দ্বিতীয় বিয়ে করেন, তাকে নিয়ে আপাতত ব্যস্ত থাকায় আশিক কত রাত করে ঘরে ফিরলো কি ফিরলো না সেটা নিয়ে মাথা ঘামান না তিনি। সৎ মা আশিকের খুব ভালোবাসে হয়তো। আশিককে আগে ওর বাবার কড়া কড়া কথা শোনালেও ছেলে বড় হয়েছে, বাহিরে কাজ থাকতেই পারে বলে আশিকের বাবাকে শান্ত করে আশিকের নতুন মা। শফিক আঙ্কেল আশিকের বাসায় আসার ঠিক আধ ঘন্টা পরেই তার স্ত্রী ফোনে দিয়ে কান্নাকাটি শুরু করে। স্বামীকে বাইরে দাঁড় করিয়ে রেখে নিজেও ঘুমাননি সে। বাইরে দাঁড়িয়ে আঙ্কেল যখন চিৎকার করে এটা ওটা বলছিল, তার বউ তার ঘুমে সেগুলোর প্রত্যুত্তর দিচ্ছিল। কান্না করতে করতে ফোনের ওপাশ থেকে আঙ্কেলের স্ত্রী কথা বেশি, তুমি কোথায়? অনেকক্ষণ তোমার ডাক না শুনে বাইরে নেমে দেখি তুমি নেই। তোমার জন্য খাবার নিয়ে বসে আছি, তুমি চলে আসো, আমি আর রাগ করবো না। এতক্ষণ আশিক আর রাকিব বুঝতে পারে অনেক সাদাসাদির পরেও আঙ্কেল কেন ওদের সাথে খাননি। সে ঠিকই বুঝতে পারছে ওপাশ থেকে তার বউ না খেয়ে আছে। সেদিন তখনই আশিক আর রাকিবের কাছ থেকে বিদায় নেয় আঙ্কেল। তারপর থেকে আস্তে আস্তে আশিকের বাসায় আসা যাওয়া শুরু। আশিকের অনেক অভিযানের সঙ্গী হওয়া। আশিকও মাঝে মাঝে আঙ্কেলের বাসায় যায়। বাসায় মায়ের চেয়ে কেন যেন আঙ্কেলের স্ত্রীকেই বেশি আপন লাগে আশিকের। গাড়ি এসে পৌঁছে যায় বাসার সামনে। আরিফের আম্মুকে এখনো খুব বিমর্ষ লাগছে। তাকে উদ্দেশ্য করে আশিক বলল, আন্টি, আরিফের খুনিকে বের করতে হলে আমাকে আপনার সাহায্য করতে হবে। বাবা, আমি কি সাহায্য করব? ওই দিন জন্মদিনের পার্টিতে ঠিক কি কি খেয়েছেন আপনারা? প্রথমে কেক কাটি, তারপর বিরিয়ানি, সাথে শসা টমেটো সালাদ, সবশেষে কোক। এগুলো আপনাদের সার্ভ করেছিল কে? সালেহা ও আমাদের বাসায় থাকে কেন? আপনাদের সেদিন খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। কি বলো? তবে হ্যাঁ, আমার সেদিন খুব ঘুম পাচ্ছিল। আরিফের বাবা আমার আগেই নাক ডেকে ঘুমিয়ে পড়েন। এই কাজ কি সালেহা করেছে? আমার মনে হয় না। তাহলে কে? ওদের কথা শুনে এবার রাকিব বলে উঠে, ঘুমে ওষুধের প্যাকেটের টুকরো আরিফের রুমে পাওয়া গেছে। সাইলা যদি খাবারে ওষুধ মিশাতো তবে ওষুধের টুকরো ওর ঘরে বা ডাইনিং রুমে পাওয়া যেত। আপনাদের সালেহা ছাড়া অন্য কেউ কি খাবার দিয়েছে আরিফের ফ্রেন্ডদের ভিতর?
হ্যাঁ, একটা ফর্সা মতো ছেলে আমাদের সবাইকে গ্লাসে কোক ঢেলে খেতে দিয়েছিল। আমি বুঝছি ওই ঔষধ ওই মিশিয়েছে। তোমরা দেখে নিও, ওই সেই মানুষ যে ওই ঘুমের ঔষধ মিশিয়েছে। আমি আগে থেকেই সব বুঝতে পারি। উক্ত কথাগুলো শফিক আঙ্কেল গর্বের সহিত বলে উঠল। অতপর আশিক বলে উঠল, আন্টি, আরিফের ফোন বা পিসিতে ওর জন্মদিনের ছবিগুলো আছে? হ্যাঁ আছে হয়তো, কিন্তু ওর ফোন এবং পিসি দুটোই তো লক করা। ওর ফোনটা দেন দেখি একটু। ফোনটা নিয়ে ফোন থেকে মেমোরি ও সিম খুলে ফ্ল্যাশ মারে আশিক। সিকিউরিটি প্যাটার্ন রিমুভ হয়ে যায়। পুনরায় মেমোরি কার্ড ঢুকিয়ে গ্যালারি চেক করে আশিক, হ্যাঁ এই তো জন্মদিনের তোলা ছবিগুলো। একটা একটা করে সবগুলো ছবির দেখানো হয় আরিফের আম্মুকে, কিন্তু উত্তর নেগেটিভ। সে ছেলেটিকে কোনো ফটো ফ্রেমেই নেই। রাকিবের দিকে তাকায় আশিক আর বলে ওঠে, কি বুঝলি? চিন্তায় পড়ে যায় রাকিব। মাথা চুলকাতে চুলকাতে শফিক আঙ্কেল পাশ থেকে উত্তর দেয়, সিম্পল, যে ছেলেটা ছবি তুলেছে ক্যামেরা দিয়ে সেই ছেলেটাই হবে। কংগ্রাচুলেশনস শফিক আঙ্কেল। আন্টি, নাম জানেন এই ছেলেটার? না তো বাবা, নাম তো জানি না। ছেলেটা এই ছবিগুলোর ছেলেদের ভিতর কার সাথে বেশি কথা বলেছিল? এই যে এই দুজনের সাথে। হাত দিয়ে দেখায় আরিফের আম্মু। অতঃপর আশিক বলে উঠে, এদের দুজনকে চিনেন আপনি? একজনের ফোন নাম্বার আমার কাছে আছে।